07 ভূত লেনে আজকের অডিও স্টোরি খুনি ফুরবা। ধীরে ধীরে চোখ খুললেন বৃদ্ধ লামা। এসআই শুভ্র আর কনস্টেবল রামলক্ষণ উত্তরের জন্য অপেক্ষা করছিল। প্রধান লামা বললেন, ফুরবা তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। আকারগতভাবে এটি একটি ছুরি বিশেষ, যা ক্ষতিকারক সত্তা বা অশুভ শক্তিকে দমন করতে ব্যবহৃত হয়। এটি মূলত ধ্যানের দেবতা বজ্রকিলয়ের সাথে সম্পর্কিত। এবার একটু থামলেন বৃদ্ধ লামা। তারপর স্বগতোক্তির মতো বললেন, মনেস্ট্রি থেকে ফুরবা একবার বেরোলে রক্ত না নিয়ে ফেরে না। সিকিমের এই পাহাড়ি এলাকাটা খুব পছন্দ শুভ্রর। নির্জন প্রকৃতির সান্নিধ্য, শান্ত পরিবেশ। দার্জিলিং থেকে যখন এখানকার থানায় বদলি হলো তখন ভাবেনি এতটা পছন্দ হবে জায়গাটা। সাব ইন্সপেক্টর পদে প্রমোশন পেয়ে এখানে এসেছে তরুণ পুলিশ অফিসার শুভ্রনীল রায়। দিব্যি ছিল, ছোটখাটো চুরি মারামারি ছাড়া তেমন গোলমাল নেই। ঘটনাটা ঘটল মাস 3 পর। স্থানীয় মনেস্ট্রিতে চুরি হলো। মনেস্ট্রি থেকে চুরি গেল ধর্মীয় অস্ত্র ফুরবা। এবার নড়ে চড়ে বসতে হলো। এই চুরির কিনারা করার ভার পড়েছে শুভ্রর ওপর। সেই তদন্তের কাজেই মনেস্ট্রিতে আসা। কিন্তু এবার প্রধান লামা যা বললেন তার জন্য প্রস্তুত ছিল না শুভ্র। লামা বললেন, আপনার ভাই ভয়ানক বিপদের মধ্যে আছে। শুভ্র খুব ঘাবড়ে গেল। এটা সত্যি, ওর ভাই ইন্দ্রনীল পেশাদার সাংবাদিক। বৌদ্ধ তন্ত্র, দর্শন ইত্যাদি বিষয় নিয়ে ফিচার লিখবে বলে বিভিন্ন মনেস্ট্রিতে ঘুরছে। এখানেও এসেছিল, তবে দিন 7 হলো ওর কোনো খোঁজ নেই। এমনকি মোবাইলেও যোগাযোগ করতে পারছে না। যদিও পাহাড়ি অঞ্চলে নেটওয়ার্ক খুব ভালো নয়, তবু একেবারে যোগাযোগ করা যাবে না। তাছাড়া ইন্দ্রও তো এতটা ইরেসপন্সিবল নয়। শেষমেশ ও নিজেই একটা মিসিং ডায়েরি করল নিজের থানায়। কিন্তু এখনো ইন্দ্রর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুভ্র জানতে চাইল কেমন আছে ইন্দ্র। লামা কোনো উত্তর দিলেন না। অন্যান্য লামাদের রুটিন মাফিক জিজ্ঞাসাবাদ করে অফিস ফিরে ফরেন্সিকের জন্য দার্জিলিংয়ে খবর পাঠালো। মনটা খুব অস্থির। তবে কি ইন্দ্র কোনো বিপদে পড়ল? ওসির কাছে কেসের ব্রিফিংয়ের পর কিছু আলোচনা সেরে ফিরতে একটু দেরি হলো। শুভ্র একটা 2 কামরার ঘর ভাড়া নিয়েছে। সঙ্গে বেশ বড় একটা ড্রয়িং রুম, কিচেন, অ্যাটাচড বাথ, আর রয়েছে একটা ব্যালকনি। অবসরে ইজি চেয়ারে বসে সামনের পাইনের জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। রাত গভীর হলে পাইনের জঙ্গলে এলোমেলো বাতাস বয়, পাতায় পাতায় শব্দ ওঠে। মনে হয় ওরা তখন কিছু বলতে চায়। শুভ্র চাবি দিয়ে তালা খুলে ঘরে ঢুকল। আলো জ্বালতে গিয়ে থমকে গেল। ওর ষষ্ঠেন্দ্রিয় জানান দিল ঘরে কেউ আছে। অন্ধকারে চোখ সইয়ে নেওয়ার জন্য একটু সময় নিল শুভ্র। তারপর যেন দেখতে পেল ব্যালকনিতে একটা আবছা অবয়ব। ইজি চেয়ারে কেউ বসে আছে। ওরই মতো উচ্চতা, দৈহিক গঠন। ওরা 2 ভাই, আইডেন্টিক্যাল টুইন। বুকটা ধক করে উঠল। তবে কি ইন্দ্রনীল ফিরে এলো? কিন্তু ওর কাছে তো ঘরের চাবি নেই। ঘরে ঢুকলো কি করে? মাথা কাজ করছে না। কি ভাবছিস দাদা? ইন্দ্রনীলের কণ্ঠস্বর। তবে কেমন যেন ভেসে ভেসে আসছে, যেন বহু দূর থেকে।
শুভ্র অস্ফুটে বলল, ইন্দ্র। স্পষ্ট দেখতে পাচ্ছে ইন্দ্র চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে। ও আলো জ্বালতে গেল। থাক না, অন্ধকারই তো ভালো, বলল ইন্দ্র কেমন যান্ত্রিক স্বর। তারপর কাটা কাটা শব্দে ইন্দ্র বলল, শোন দাদা, মনটা শক্ত কর, আমি আর বেঁচে নেই। আমার শরীরটা পড়ে আছে এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা গুহার মধ্যে। আমার খুব কষ্ট হচ্ছে, তুই আমার সৎকার কর, আমায় মুক্তি দে। শুভ্র নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, চিৎকার করে বলল, এ হতে পারে না, এসব মিথ্যে। ইন্দ্র বলল, শোন দাদা, মন শক্ত কর। তুই জানিস আমি বৌদ্ধ তন্ত্রের ওপর ফিচার লেখার জন্য বিভিন্ন মনেস্ট্রিতে ঘুরছিলাম, তথ্য সংগ্রহ করছিলাম। সেই কাজেই এসেছিলাম এই মনেস্ট্রিতে, কিন্তু এখানে এসে আমি অন্য একটা ব্যাপারে জড়িয়ে পড়ি। আমার কাছে খবর ছিল একটা আন্তর্জাতিক চোরাই চক্র আমাদের দেশের বিভিন্ন পুরাকীর্তি, যেমন ধর মূর্তি, বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন চুরি করছে। ওদের নজরে ছিল এই মনেস্ট্রির ফুরবার ওপর। দলটায় 3 জন নাইজেরিয়ান, 2 জন স্থানীয় লোক ছিল। আমি ওদের পরিকল্পনা জানার জন্য পিছু নিই। এতক্ষণ পর অধৈর্য স্বরে শুভ্র বলল, আমায় জানাসনি কেন? ইন্দ্র বলল, আমি ভেবেছিলাম ওদের হোয়ার অ্যাবাউটস জেনে তোকে জানাবো, কিন্তু আমি ওদের হাতে ধরা পড়ে গেলাম। ওরা আমায় খুন করে গুহার মধ্যে ফেলে দিয়েছে। ওদের ডেরা ওখানেই। ওরা এই মনেস্ট্রির ফুরবা চুরি করেছে। দাদা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি চাই রে দাদা। শুভ্র দেখল আবছায়া অবয়বটা বাতাসে মিলিয়ে যাচ্ছে। রাতের অন্ধকার তখনও কাটেনি। একলাই জিপ নিয়ে রওনা হলো শুভ্র। মনের ভেতর ঝড় বইছে। একবার ভাবল থানায় জানিয়ে ফোর্স নিয়ে আসলে ভালো হতো, কিন্তু যখন ইন্দ্রর পরিণতির কথা মনে হচ্ছে মনটা অশান্ত হয়ে উঠছে। তার ভাইকে যারা খুন করেছে তাদের শাস্তি না দেওয়া পর্যন্ত শান্তি নেই। একটা পাহাড়ি ঝোড়ার কাছে এসে জিপটা থামাতে হলো। এবার পায়ে চলা পথ, ফার্ন জাতীয় উদ্ভিদ আর স্যাঁতসেঁতে পিচ্ছিল পাথুরে পথ। সাবধানে এগোচ্ছিল শুভ্র। কোমরে রাখা ছোট ছুরি দিয়ে লতাগুল্মগুলো কাটছিল প্রয়োজন মতো। শেষ পর্যন্ত গুহাটার সামনে পৌঁছে গেল শুভ্র। দেখে শুনে মনে হলো প্রাকৃতিক গুহা। গুহার মুখটা সংকীর্ণ। 5 ব্যাটারির টর্চ জেলে সন্তর্পণে গুহায় প্রায় হামাগুড়ি দিয়ে ঢুকলো শুভ্র। কিছুটা এগোনোর পর সোজা হয়ে দাঁড়াতে পারল। টর্চের আলোয় গুহার ভেতরটা দেখতে গিয়ে নজরে পড়ল ইন্দ্রর শরীরটা উপুড় হয়ে পড়ে রয়েছে। রক্ত জমাট বেঁধে কালো হয়ে গিয়েছে। পুলিশি চোখ বুঝতে পারল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছে। চোয়াল শক্ত করে আততায়ীদের সন্ধানে গুহার বাইরে এলো শুভ্র। সার্ভিস রিভলভারটা ট্রিগারে হাত। শত্রুকে সামনে পেলে ঝাঁঝরা করে দেবে। পাহাড়ের ঢাল বেয়ে নামতে গিয়ে হঠাৎ নজরে পড়ল একটা ঝোপের মধ্যে উপুড় হয়ে পড়ে রয়েছে একটা শরীর। সাবধানে কাছে গিয়ে দেখল পিঠে ছুরি গেঁথে দিলে যেমন হয় তেমন ক্ষত। অতিরিক্ত রক্তপাতে মৃত্যু। দেহটা একটা নাইজেরিয়ানের বলে মনে হলো। কি আশ্চর্য,
চারিদিকে নজর করতেই চোখে পড়ল আরও 4টি মৃতদেহ। প্রত্যেকের মৃত্যু হয়েছে ছুরি জাতীয় অস্ত্রের আঘাতে। ঠিক এই সময় শুভ্রর মোবাইল বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মনেস্ট্রির প্রধান লামার নাম। হ্যালো ইন্সপেক্টর, আপনাকে আর ফুরবার খোঁজ করতে হবে না, ওটা নিজের জায়গায় ফিরে এসেছে, ধন্যবাদ। শুভ্রর দুয়ে দুয়ে 4 করতে সময় লাগলো না। প্রধান লামা বলেছিলেন, ফুরবা একবার মনেস্ট্রি থেকে বেরোলে রক্ত না নিয়ে ফেরে না। যারা ওটা চুরি করবে, ফুরবার আত্মা তাদের ছাড়বে না। শুভ্র থম হয়ে ভাবছিল, এও সম্ভব? গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।